বলে রে জবাব, বলে রে জবাব, বলে রে জবাব, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি। ঢ্যাং করে করে বাজলো যে ঢাক, পুজোতে সব মেতে যাক। ঢ্যাং করে করে বাজলো যে ঢাক, পুজোতে সব মেতে যাক। এলো রে মা এলো ঘরে, বাজা তোরা শাঁখ বাজা জোরে। ও এলো রে মা এলো ঘরে, বাজা তোরা শাঁখ বাজা জোরে। স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। স্বামীজির এই বাণীর এক ব্যতিক্রমী উদাহরণ এই মহিলা। অল্প সময়ে শক্তি উত্তোলনে পৌঁছে গেলেন আন্তর্জাতিক পর্যায়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। আজকের নারী শক্তি জাগরণে এই কথাটি যেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্বামীজি বারবার ভারতবর্ষের নারী সমাজের ব্যাপক উন্নতি এবং তাদের শক্তি বৃদ্ধি চেয়েছিলেন সমস্ত দিক থেকে। স্বামীজির সেই বাণীর বাস্তব প্রতিফলন যেন একেবারে ভিন্নভাবে ফুটে উঠেছে বছর 40-এর এক গৃহবধূর মধ্যে। শিলিগুড়ি ভারতনগরে সেই গৃহবধূর বাড়ি। সামনে দেবী দুর্গার পুজো হবে, তারপর মহাশক্তির আরাধনায় আমরা শ্যামা পুজোয় মেতে উঠব। কিন্তু সেই সব শক্তি আরাধনায় মেতে ওঠার সঙ্গে সঙ্গে আমরা কি শিলিগুড়ির ভারতনগর নিবাসী গৃহবধূ শর্মিষ্ঠা লাহিড়ীর প্রতিভার দিকে একবার ফিরে তাকাবো? নারী পারে, নারী ইচ্ছে করলেই পারে। নারীর মধ্যে সেই শক্তি, সেই প্রতিভা রয়েছে। শর্মিষ্ঠা দেবী অন্তত 2022 থেকে 2024 মাত্র অল্প সময়ের মধ্যেই নিজের অধ্যাবসায় এবং পরিশ্রমের জেরে পৌঁছে গেলেন জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে। স্ট্রেংথ লিফটিংয়ে আফগানিস্তানের কাজিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশকে টপকে ভারতের হয়ে পদক জিতে এনেছেন। আবার নেপালে গিয়েও তিনি আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিংয়ে ভারতের সুনাম মেলে ধরেছেন। আর জাতীয় বা রাজ্য পর্যায়ের কথা বাদই দিলাম, সেখানে তো পুরস্কারের মালা। স্ট্রেংথ লিফটিংয়ে অর্থাৎ শক্তি উত্তোলনে আজ গোটা বাংলায় এক প্রতিভা হিসেবে চিহ্নিত শর্মিষ্ঠা দেবী। 2017-2018 সালে হঠাৎ আর্থ্রাইটিস রোগে কাবু হয়ে পড়েন তিনি। শুরু করেন ফিজিওথেরাপি। তেমন কাজ হয় না। এরপর হেরে না গিয়ে 2022 সাল থেকে শুরু করেন ফিটনেস জিমে গিয়ে শরীরচর্চা। সেখান থেকে ধরে ফেলেন স্ট্রেংথ লিফটিং। 2022 সালে প্রথমবার মেদিনীপুরে গিয়েই চ্যাম্পিয়ন। তারপর আরও জাতীয়, আন্তর্জাতিক সবেতেই তার প্রতিভার বহিঃপ্রকাশ ঘটে। এ তো গেল অল্প সময়ের মধ্যে শক্তি উত্তোলন বা স্ট্রেংথ লিফটিংয়ের অসাধারণ সাফল্য। এবার আসুন তার সঙ্গীতের কথায়। শৈশবে বালুরঘাটে থাকার সময় তার মা দীপালি তালুকদারের কাছে তার গান শেখার হাতেখড়ি। তারপর সঙ্গীত গুরু প্রণব কুমার মুখোপাধ্যায় এবং অন্যান্যদের কাছে তালিম। রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, নজরুলগীতি, আধুনিক সবেতেই তার সঙ্গীত প্রতিভা যেন দেবী সরস্বতী প্রদত্ত আশীর্বাদ। জি বাংলার রিয়েলিটি শো, বিভিন্ন টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে তার কণ্ঠ ছিনিয়ে নিয়ে আসে প্রশংসার ফুলঝুরি। সর্বভারতীয় সঙ্গীত প্রতিযোগিতায়ও পুরস্কার তারই গলায়। এখানেই শেষ নয়, নিজের সঙ্গীত রচনা করেই তাতে সুর দেওয়াতেও জুড়ি নেই শর্মিষ্ঠা দেবীর। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার ডাক পড়লে অনুষ্ঠান মঞ্চ মাতিয়ে তোলেন তিনি সুরের জাদুতে। এখন শিলিগুড়ির প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী সাতারউদ্দিনের তত্ত্বাবধানে তার কাছে লোকগানের তালিম নিচ্ছেন তিনি। সাতারউদ্দিন আহমেদও মন প্রাণ ঢেলে মাটির গান শিখিয়ে চলেছেন শর্মিষ্ঠা দেবীকে। এরপর আসুন পড়াশুনো। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে কলেজ উত্তীর্ণ হয়েছেন তিনি। হস্তশিল্পেও কম যান না। দেবী দুর্গার যেমন 10 হাতে 10 অস্ত্র, তেমনভাবেই শর্মিষ্ঠা দেবীর মধ্যে 10 রকম প্রতিভার বহিঃপ্রকাশ ঘটেছে। এক একটি বিষয়ে প্রতিভা যেন এক একটি অস্ত্র। স্বামী, সন্তান, সংসার সামলে নিজের এই প্রতিভার বিকাশ তিনি ঘটিয়ে চলেছেন। সময় নষ্ট করেন না এক মুহূর্তের জন্য। আজকের দিনে মেয়েদের হেরে গেলে চলবে না বলে তিনি জানান। তার মতে মেয়েরা ক্যারাটে, কিকবক্সিং, জুডো, স্ট্রেংথ লিফটিং বা আত্মরক্ষার বিভিন্ন দিক শিখে নিজেকে শিক্ষা সংস্কৃতিতে যতই এগিয়ে নিয়ে যেতে পারবে ততই মঙ্গল। মেয়েদের মধ্যে শক্তির জাগরণ ঘটলেই দুর্বল চিত্তের অসুর বা অশুভ শক্তি পিছু হটবে নারী নির্যাতন থেকে। এর সঙ্গে কঠোর আইন তো আছেই।
আর শৈশব থেকেই দরকার সেরকম মূল্যবোধের শিক্ষা। চলুন এবার শুনতে থাকি প্রতিভাময়ী শর্মিষ্ঠা দেবী ঠিক কি বললেন। 2022-এ প্রথম আমি মেদিনীপুরে অল ইস্ট জোন থেকে আমি কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম। তারপর আমি সেকেন্ড কম্পিটিশনই ছিল আমার ইন্টারন্যাশনাল, কারণ অনেক ক্যান্ডিডেটদের আমরা এত বছর ধরে খেলে দেখছি, প্রথমে ডিস্ট্রিক্ট খেলছে, তারপর স্টেট, স্বাভাবিক যেভাবে স্তরে স্তরে হয়, তারপর ন্যাশনাল, তারপর ইন্টারন্যাশনাল। তো আমার জীবনে একটা খুব ভালো একটা কি বলবো একটা সুযোগ এসেছিল। আমার সেকেন্ড অ্যাটেম্পটাই এসেছিল ইন্টারন্যাশনাল। আমি সেকেন্ড অ্যাটেম্পটাই নেপালে আমি ইন্ডিয়ার হয়ে খেলতে গিয়েছিলাম। সেখানে আমি আইবিপি তে সেকেন্ড পজিশন হোল্ডার হয়েছিলাম। ইন্টারন্যাশনালে আমি সিলভার মেডেল পেয়েছিলাম। তারপরে গত 2-3 বছরে আমি স্টেট লেভেল অনেকগুলো স্টেট খেলেছি, ন্যাশনাল খেলেছি, এবং প্রত্যেকটাতেই আমি স্টেট গুলোতে প্রতি 2 বিভাগেই আমার ফার্স্ট পজিশন, এবং আমার বেঙ্গলের কিন্তু আমার রেকর্ড আছে, রেকর্ড বুকে, স্ট্রেংথ লিফটিং এর রেকর্ড বুকে আমার নাম আছে, আমার গ্রুপে রেকর্ড আছে। আর গত বছর 2023-এর ডিসেম্বরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যারেঞ্জ করা হয়েছিল 17 কান্ট্রি মিলে। হয়তো ভিসার কোনো কিছুর কারণে, টেকনিক্যাল কারণে দুটো কান্ট্রি হয়তো পৌঁছতে পারেনি, কিন্তু যতদূর সম্ভব আমি জানি 15টা কান্ট্রি মিলে, 15 কান্ট্রি মিলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা হয়েছিল। যেমন ধরুন সুদান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, কাজাকিস্তান, কিরগিস্তান, ইন্ডিয়া, আরো এরকম মানে টোটাল 15 কান্ট্রি আমাদের ইন্ডিয়াতে এক এক বছর আলাদা আলাদা দেশে অ্যারেঞ্জ করা হয়। তো গত বছর 2023-এ ইন্ডিয়াতে অ্যারেঞ্জ করা হয়েছিল হায়দ্রাবাদে। তো আমরা সেটাতে পার্টিসিপেট করেছিলাম, এবং আমি আমার গ্রুপের দুটো গ্রুপেই আমি ফার্স্ট পজিশন র্যাঙ্ক করি, দুটোতেই গোল্ড মেডেল আমি অ্যাচিভ করেছি। মাস্টার ওয়ানে আমি খেলি মহিলাদের দলে। তো এই বছরও আমাদের ন্যাশনালের সার্কুলার বেরিয়ে গেছে জাস্ট এক সপ্তাহ আগেই। তো তার জন্য প্রিপারেশন নিচ্ছি। বেঙ্গলে যেমন রেকর্ড হোল্ডার হয়েছি, তো এবার চেষ্টা করছি যে আগামী ন্যাশনাল, যেটা আমাদের 1 জানুয়ারিতে হরিয়ানাতে হবে, তো চেষ্টা চালাচ্ছি যে ন্যাশনালেও যদি একটা ভালো র্যাঙ্ক করতে পারি। ন্যাশনালে তো আগেও খেলেছেন? হ্যাঁ, আমি গত বছরও খেলেছি। ন্যাশনালে কি র্যাঙ্ক ছিল? ন্যাশনালে গত বছর আমার সেকেন্ড এবং থার্ড ছিল। তো এইবার আমার একদম ইচ্ছে আছে শুধু ফার্স্ট নয়, এবার যেন রেকর্ড করতে পারি। তো সেরকম ভাবে প্রচেষ্টা আছে। এবং তার মধ্যেও আরেকটা খবর যে আগামী 8 তারিখে সেপ্টেম্বরে আমাদের ফেডারেশনের আন্ডারে নর্থ বেঙ্গলে প্রথম ইনক্লাইন বেঞ্চ প্রেস একটা ওপেন আমরা একটা কম্পিটিশন অর্গানাইজ করেছি, এবং সেটাতে সকল খেলোয়াড় প্রেমীদেরকে, যারা জিমে এই ধরনের খেলার সাথে যুক্ত, সকলকে আহ্বান জানাচ্ছি আমরা অনলাইনের মাধ্যমে, এবং যত সব আমরা জিম আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি, সবাই আসুন, পাস করুন এবং আমাদের এই ধরনের খেলাতে যুক্ত হন। আমরা খুব খুশি হব, এবং আপনাদেরও এরকম ফেডারেশনের সাথে যুক্ত হয়ে, এরকম খেলাতে যুক্ত হয়ে নলেজ বাড়বে, আপনাদের আরো অনেক অ্যাচিভমেন্টস হবে, আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা, আমরা সকলে মিলে নর্থ বেঙ্গলের একটা বড় দল গঠন করতে পারবো। এই অল্প সময়ে এই মানে আপনার 3-4 বছরে বলতে পারেন। ওটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল পৌঁছে গেলেন কি করে? এটা বলবো মানে শুধুমাত্র অধ্যবসায়। মানে একটা কথা আছে যে মন থেকে কেউ যদি কোনো একটা জিনিস চায়, তাহলে সে যদি সত্যি মন থেকে চায়, তার চেষ্টা তাকে পৌঁছে দেয়। আমি আমার অনেকেই বলে, সঙ্গীতের জগতেরও অনেকে বলে যে এত কিছু করে কি করে পারিস, বা আত্মীয় স্বজনে অনেকে বলে। সত্যি কথা বলতে কি, আমি ছোটবেলা থেকে আমার মায়ের কাছ থেকে যেই শিক্ষাটা পেয়েছি, সেটা খুব মেনে চলার চেষ্টা করি, যে সময়টা ভীষণ দামি। সেটা যদি ব্যর্থ তুমি নষ্ট করো, সেটা আর ফেরত আসবে না। তো আমি আমার সংসার এবং আমার মেয়েকে সামলেও যতটুকু সময় পাই আমার গানের ক্ষেত্রে আর আমার প্র্যাকটিসের ক্ষেত্রে, তার বাদ বাকি আমি আমার যারা চেনা পরিচিত জন আছে, যারা সবাই আমাকে চেনে, তারাও প্রত্যেকে জানে যে তার বাইরে আমি আর কোনো কিছুতে সময় দিতেই পারি না। এমনকি মানে এটাও বলতে আমার খুব মানে কি বলবো, আমি এমনকি খুব একটা নেমন্তন্ন বাড়িও আমি মানে অ্যাটেন্ড করতে পারি না, এই কারণে। কারণ এই দুটো ব্যাপারে আমি খুব পার্টিকুলার। কারণ এই বাদ দিয়ে দিয়ে করা, ঠিক আছে আজ যাবো না কাল যাবো না পরশু যাবো, এই জিনিসটা আমি খুব অপছন্দ করি। যেতে হবে তো যেতে হবেই, মানে সারাদিনে আমার যত পরিশ্রমই হোক না কেন, 1 ঘন্টা আমার রেয়াজ। আর আমি যদি খুব বেশি ক্লান্ত থাকি, ঠিক আছে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য গিয়ে হালকা একটু এক্সারসাইজ করে আসি, যেদিন ভারী করতে পারবো না হালকা, আর যেদিন ভারী করবো তো সেদিন সেইভাবেই সারাদিনে আমি ব্যালেন্স। সময় দিতে হয় জিমে 2 ঘন্টা 2.5 ঘন্টা রেগুলার আমার দিতেই হবে।
আর এদিকে গানে কতক্ষণ? গানে আমি সারাদিনে যেহেতু আমার বাড়িতেই কোথাও ছোটাছুটি করতে হয় না, সারাদিনে কাজের মাঝে আমি গ্যাপে গ্যাপে সময় বের করেই আমার কাজের মাঝে মাঝে মানে রেয়াজটা কখন করতে হবে আর গানটা কখন প্র্যাকটিস করতে হবে এই ভেবে। এমনও হয় আমার যে আমি জিম থেকে এসেও সারাদিন প্র্যাকটিসও করেছি, এমনকি সবাই ঘুমিয়ে গেছে, হয়তো রাত জেগে বসে বসে আমি গানের লিস্ট করছি বা হেডফোনে, যাতে অন্যদের অসুবিধা ঘুমে না হয়, আমি হেডফোনে গান শুনছি, শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। আমি তাই বললাম যে কিছু থেকে কিছু চাই করব, সময়টাকে কাজে লাগাতে চাই, সব পারা যায়, আমার মনে হয় এটা। আপনার এই স্ট্রেংথ লিফটিং এ সঙ্গীত একটা বাড়তি ইন্সপিরেশন দেয়, বা সঙ্গীতে কি এই স্ট্রেংথ লিফটিং একটা বাড়তি শক্তি দেয়? আহ সঙ্গীত এবং এই স্ট্রেংথ লিফটিং পাওয়ার লিফটিংটা দুটো টোটালি অপোজিট। একটা কণ্ঠের যুদ্ধ আর একটা শরীরের শক্তির যুদ্ধ। তো এই খেলাতে আসার পর আমাকে অনেকেই বলেছে এবং এখনো বলে যে তুমি যে এরকম খেলো তো তোমার গলায় কোনো প্রভাব পড়ে না, তোমার গলা খারাপ হয়ে যায় না। তো আমি অনেককে সামনে থেকেও বলেছি, আমার এখন যেহেতু আপনাদের মাধ্যমে বার্তাটা অনেকের কাছে পৌঁছবে, তা আমি খুব খুব মানে সৎভাবে আমি বলছি যে কোনো রকম প্রভাব পড়ে না। কারণ আমরা যেই খেলাটা খেলি, আমরা প্র্যাকটিসের উপরে খেলি, আমরা কোনো বডি বিল্ডিং এর ক্ষেত্রে যেমন পুরো প্রসেসটাই আলাদা, তাদের শরীরের জন্য যেমন এক্সারসাইজ করতে হয়, কিছু ফুড এবং কিছু সাপ্লিমেন্টস, হ্যাঁ যেটা তারাই জানে, সেটার জন্যও হয়তো তাদের কিছু ভোকালের উপর প্রেসার পড়ে। কিন্তু আমাদের খেলা আছে স্ট্রেংথ লিফটিং বা লিফটিং, এইসব খেলায় গলার উপর কোনো রকম কিছু প্রভাব পড়ে না। হ্যাঁ আমরা যারা গান করি তাদের সারা বছরে 3বার একটু তো ওয়েদার চেঞ্জের জন্য বা একটু তো ভুগতে হয়, সেটা আমার এখনো একটু সমস্যা আছে, কারণ গরমটা অতিরিক্ত পড়েছে। শুধু ঠান্ডায় গরমে ঘাম বসেও আমাদের গলার একটু ইফেক্ট হয়, সেটা কম বেশি হয়, কিন্তু খেলার জন্য আমার মনে হয় না গানের কোনো রকম প্রভাব। কারণ যবে থেকে খেলা আমি মানে নেমেছি, মানে যবে খেলছি এই ফিল্ডে, তবে থেকে প্রতি বছরই আমি প্রচুর অনুষ্ঠান করছি, করে তুলেছি গুরুজনদের আশীর্বাদ ভালোবাসা, আমার কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত।